অঞ্জনার মৃত্যুর পিছনে এই মনিরের হাত আছে এবং অঞ্জনাকে হত্যা করেছে মনির, এটা কিন্তু না ভাবার কোনো যুক্তি আছে বলে এই মুহূর্তে আমার মনে হয়। আরেকটা জিনিস তো কম হয়, আর যখনই অবহেলার বিষয়টা আসে এবং ইচ্ছাকৃতভাবে অবহেলার বিষয় আসে বা মৃত্যু ব্যাপারে সন্দেহ আসে, তখন কিন্তু বিষয়টা গুরুত্ব দিতে হয়। অঞ্জনা আপু কিন্তু সবার সাথে খুব সুন্দর সম্পর্ক ছিল, আমার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল এবং আমাকে সচিব বলতো, সবসময় বলতো মির্জাদ ভাই তোমার মতো বড় কর্মকর্তা আজ পর্যন্ত আমাদের অভিনয় আসেনি। আর সবসময় বলতো যে তোমার এই স্বর্ণের চেনটা তুমি আমাকে দিয়ে দিও। চেন আছে কিন্তু অঞ্জনা আপা নেই, এবং অঞ্জনা আপা কিন্তু খুব হাসি খুশি ছিল এবং সবার সাথে ভালো ব্যবহার করতো। তার একটা ছেলে মনির, পালিত ছেলে, প্রথম কিন্তু যখন পরিচয় হয় তখন কিন্তু তার ভাই বলে পরিচয় দিয়েছিল। আপনারা জানেন যে মানে ওই শহীদুল হক খান যে চিত্র পরিচালক, তার একটি অনুষ্ঠানে গিয়েছিল 17ই মার্চ, এটা হলো 2017 সালে, একটা নৌবিহারে কলমিলতার ছবি যিনি করেছিলেন জিয়াউর রহমানকে নিয়ে, সেই শহীদুল হক খান একটা অনুষ্ঠানে, সেখানে আমাদের বলেছিল যে এটা হলো তার ভাই। পরবর্তীতে এটা তার ছেলে হয়ে যায় এবং সে খুব অঞ্জনা আপা খুব মানে মানুষকে খুব ভালোবাসতেন, সে কারণে হয়তো সে এটা তাকে ছেলে বলে পরিচয় দিয়েছে। কিন্তু সে ছেলে আম্মা আম্মা বলতো, খুব ভালো ই করতো। কিন্তু আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান তার সাথে যেতাম, আমি তো সরকারি বড় কর্মকর্তা, সর্বোচ্চ পর্যায়ে ক্যাডার সার্ভিস কর্মকর্তা ছিলাম, তখন আমি বিভিন্ন অনুষ্ঠানে যেতাম আর অঞ্জনা আপা নায়িকা হিসেবে যেতেন, আমরা অতিথি থাকতাম। তখন কিন্তু এই ছেলেটার কিছু মানে অযাচিত কিছুটা নিয়ন্ত্রণ আমি দেখেছি। এমনি নিয়ন্ত্রণ থাকতে পারে যখন বাবা মার ডায়াবেটিস হয়, আব্বা মিষ্টি খাবে না, আম্মা মিষ্টি খাবে না, সিগারেট খাবে না বাবা, এসব বলে, কিন্তু তারটা হলো এটা করতে পারবে না, এটা করতে পারবে না। তখন মনে হয়েছে যে না, এটার মধ্যে কিছুটা যে তার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছে। আর তারপর যে বিষয়গুলি হলো যে সে অসুস্থ হলো, তাকে হাসপাতালে নিল না, সন্দেহ। আমি তো বিচারক ছিলাম, 11 বছর বিচারক ছিলাম, আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম ঢাকায় 3.5 বছর, আমি এসব বুঝি। এই যে তাকে হাসপাতালে নিয়ে গেল না, কারোর সাথে দেখা করতে দিল না, যখন বলছে না আম্মা তো ভালো আছে, কারোর সাথে দেখা করতে দেয়নি, তারপর তার সামনে থেকে যায়নি যেন অন্য কেউ আলাপ করতে না পারে, এই বিষয়গুলি সন্দেহ কিন্তু সৃষ্টি করেছে। এবং পিঠের মধ্যে একটা দাগ ছিল, এবং রানা জাহাঙ্গীরও বিভিন্ন অনুষ্ঠানে সে যেত, তখন কিন্তু দেখতাম যে অযাচিত, এবং এটা কেমন যেন মনে হয় যে একটা জিম্মি অঞ্জনা আপা আছে, এবং এখানে সন্দেহের অবকাশ আছে। তার পিঠে নাকি দাগ দেখা গিয়েছে, দাগটা অবশ্যই সন্দেহের সৃষ্টি করে আমাদের মাঝে, এবং এটা পোস্টমর্টম করলে ধরা পড়তো, তারপর স্রোথাল রিপোর্ট করলে ধরা পড়তো। আমি তো অনেক ম্যাজিস্ট্রেট হিসেবে অনেক লাশও তুলেছি, 3 মাস 4 মাস 6 মাস পরও লাশও তুলেছি, ইনকোয়েস্ট বলে এটাকে উঠার একটা ব্যবস্থা, এবং তারপর যদি তার ময়নাতদন্ত করে পোস্টমর্টম করে তাহলে কিন্তু পাওয়া যাবে। তাই যদি কোনো ব্যবস্থা নেয় এবং একটা কমিটি করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি, কমিটি যদি রিপোর্ট দেয়, যদি দেখে যে এটা আমাদের সন্দেহ আসে, তাহলে দ্রুত করতে হবে, তাহলে কিন্তু এটা বিচারটা দ্রুত হবে এবং তার নমুনা পাওয়া যাবে, নইলে কিন্তু অপরাধী আইনের আওতা থেকে দূরে সরে যাবে এবং এতে অন্য অপরাধীরা আরও আগ্রহ হবে। আরেকটা জিনিস আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া যখন অঞ্জনা আপু অসুস্থ হওয়ার পরে কিন্তু 1 সপ্তাহ পড়া 10 দিন ঘরে বিছানায় পড়া ছিল, থাকার অবস্থায় কিন্তু হসপিটালে না নিয়ে কিন্তু ওনার উপরে অনেক টর্চার করতো। অনেক সাংবাদিক অনেকেই বলেছে, আমাদের অনেকেই আমরা খবর পেয়েছি, উনি টর্চার করতো, মানুষ হিসাবে টর্চার করতো। যখন উনি ওনার নাম বলে অঞ্জনা আপুকে টাকা ধার অনেক ঋণ নিত, সেটা অঞ্জনার যে পালিত ছেলে আপুর, সে বিষয়টা কেমনভাবে দেখছেন? এটার বিষয়টা হলো এই যে হত্যা বা মৃত্যু, যেটা অস্বাভাবিক যেটাই হোক, এটার পিছনে আমি অর্থনৈতিক বিষয় দেখছি। আপনারা জানেন যে অঞ্জনা আপুর কোনো ওয়ারিশ ছিল, বৈধ ওয়ারিশ ছিল না, এই পালক ছেলে, পরে একটা পালক মেয়ে নিয়েছিল জামাই, তাই এবং তার অ্যাকাউন্টেও নাকি টাকা চলে গেছে, এবং অঞ্জনা আপাকে বেশ কিছু সম্পদ পেয়েছিল, তৎকালীন সরকার তাকে দিয়েছিল, এটি বিক্রি করে এই টাকা আত্মসাতের কারণে কিন্তু হয়েছে। তাই অসুস্থ হওয়ার পর কেন 5 দিন 7 দিন বাসায় ফেলে রাখলো, তারপর যে তাকে হাসপাতালে ভর্তি করা হলো, এখানে সবাইকে কেন বলা হলো যে আম্মা ভালো আছে, আম্মার অসুস্থ নেই, তারপর তখন সে কথা বলতে পারে না, কারোর সাথে দেখা করতে পারে না, তখন তার ফেসবুক থেকে বিভিন্ন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। এতে কিন্তু অপরাধ, সকল অপরাধী তার কিছুটা চিহ্ন রেখে যায় আমাদের আইনের ভাষায়। যেহেতু আমি আইন নিয়ে আমার কর্ম ছিল, আমি বিচারক ছিলাম, অনেককে আমি জেল দিয়েছি 14 বছর, অনেকে খালাস করেছি, অনেকে হাজতে দিয়েছি, অনেকে জামিন দিয়েছি। তাই
এই পারিপার্শ্বিক অবস্থা, পারিপার্শ্বিক সাক্ষ্য বলে এগুলিকে, সাক্ষ্যতে মনে হচ্ছে যে এটা তার স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে, স্বাভাবিক মৃত্যু না, অস্বাভাবিক মৃত্যু, এবং এর সাথে অর্থনৈতিক বিষয়টা জড়িত, এবং এটার এই মনিরের কিছুটা সম্পৃক্ততা আছে। তবে যেটাই হোক, এটা মামলা যদি করার ইচ্ছে থেকে মামলা করে তদন্ত করে ইনভেস্টিগেশন করবে, 161 ফৌজদারি কার্যবিধিতে জবানবন্দি নিবে, তারপর 173 ধারা যে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দিবে, তারপর ওটা বিচারে বসবে, এইগুলি কাজগুলি করা খুব দ্রুত দরকার। আরেকটা জিনিস আমরা দেখেছি যে যখন অঞ্জনা আপু অসুস্থ হওয়ার পরে যখন হসপিটালের বিল আসছে আপনার 2 লাখ থেকে 5 লাখ টাকা, সেইখানে মনিকে আলমগীর স্যার কল দেওয়ার জিজ্ঞেস কেমন, ঠিক আছে কত টাকা বিল আসছে, সে বলল যে 8 লাখ টাকা বিল আসছে, কিন্তু অবশেষে আমরা দেখতে পেলাম বিলের ভিতরে দেখা আছে 2 লাখ 5 লাখ টাকা আছে, সেখানে তো 3-4 লাখেও সে ভাড়ায় বললো, সেটা কেন বললো সে? এই যে এটা থেকে একটা অপরাধ চরিত্র প্রকাশ পায় আপনার আচরণ থেকে। এই যে আমি যা বা আপনারা যেটা সন্দেহ করছেন যে অর্থের জন্য সেই কাজটি করেছে, তার একটা প্রমাণ কিন্তু পারিপার্শ্বিক সাক্ষ্য কিন্তু এটা, যে যেখানে মাত্র 2,55,000 বা 60,000 টাকা বিল হয়েছে, সেখানে সে 8 লক্ষ বলেছে, মানে এটা আত্মসাতে, বাকি টাকা সে আত্মসাৎ করবে। তাহলে বাকি মাত্র 3 বা 4 লক্ষ আত্মসাৎ করার জন্য যার এত মিথ্যে কথা বলার সুযোগ নিয়েছে, তাহলে এত কোটি টাকার সম্পত্তি আত্মসাতের জন্য নিশ্চয়ই সে কাজগুলি করেছে বলে মানুষ যদি ধরে নেয়, তাহলে কিন্তু আপনার আপত্তি দেওয়ার কোনো সুযোগ নেই। ও এটাও বলেছে যে আমাকে 8 লাখ টাকা থেকে শুরু করে অনেকের কাছ থেকে কিন্তু যখন অঞ্জনা আপু অসুস্থ হলো, কিন্তু বর্তমানে গার্জেনকে শিল্পী সমিতির যারা আছে, ওষুধ ওনার তো কিন্তু ছেলে মেয়ে নেই, উনি শিল্পী সমিতির গার্জেন, সেই হিসাব করে উনি কিন্তু কাউকে প্রয়োজন মনে করে নাই। আর উনি স্ট্যাটাস দিয়ে বলতো যে অঞ্জনা আপু মানা করছে, আমার আম্মু মানা করছে। সেই বিষয়টা কেমন, যখন মারা যাওয়া প্রত্যেকটা আর্টিস্ট আমরা যখন দেখেছি এফডিসিতে, প্রত্যেকটা অঞ্জনা আপুর জন্য কতটুকু ভালোবাসা, যখন প্রত্যেকটা আর্টিস্ট চোখ দিয়ে পানি পড়ছে, কান্না করছে, প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু কান্না করছিল, আমরা দেখেছি সেই জিনিসটা, কিন্তু একটু চোখ দিয়েও পানি আসে নাই। আর এমনও হয়েছে যে কানে আরেকটা লোক বলে দিচ্ছে যে আপনি মনিকে এটা বলেন, সেই জিনিসটা কেমনভাবে কি বলবেন? এটা হলো মানে এই যে তার আত্মীয় না শিল্পীরা, তার সহকর্মী, তার সহশিল্পী, তাদের চোখে পানি এসেছে। কিন্তু আপনারাও বলেছেন, অনেকেই আমাকে বলেছে আজকে সাক্ষাতের সময়, মনির চোখে কিন্তু পানি ছিল না, তার মধ্যে কিন্তু দুঃখবোধ নেই, তার মধ্যে লোভ, তার দুঃখবোধ নেই, তার মধ্যে আছে লোভে মানুষের চোখে পানি না, তাই সে এসব কথা বলেছে, এবং সে সঠিকভাবে আছে, এবং তার উদ্দেশ্য হলো ওই টাকাটা আত্মসাৎ। কিন্তু শিল্পী সমাজ এবং আমাদের অভিভাবক আছে শিল্পী সমিতি কিন্তু বিষয়টা সহজভাবে নেয়নি, এবং তারা কিন্তু মূল বিষয় উদ্ঘাটন করার চেষ্টা করছে, এবং উদ্ঘাটিত হবে। এখান থেকে বোঝা যায় যে তার অপরাধ মূলক একটি মানে স্বভাব আছে, এবং এর পিছনে কাজ করছে। অবশ্যই তাড়াতাড়ি এটা যদি মামলা করতে হয়, দ্রুত মামলা করা দরকার। এখন আমরা যতটুকু মনে একটা ইন্টারভিউতে বলেছে যে আমার পিছনে ষড়যন্ত্র করছে, শিল্পী সমিতি থেকে শুরু করে অনেকের নাম উল্লেখ করেছে যে আমার পিছনে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র কেন করবে তার বিরুদ্ধে? সে কে? অঞ্জনা আপা বাংলাদেশের একটা অ্যাসেট, চলচ্চিত্র অঙ্গনের একটা অ্যাসেট, কালচারাল জগতের একটা অ্যাসেট, তারপর সে নৃত্য জগতের একটা সম্পদ। তার পিছনে ষড়যন্ত্র করতে পারে। মনি তো কোনো পরিচয় নেই। মনি যদি অঞ্জনা আপার আয়ত্তে না আসতো, তার মানে তত্ত্বাবধানে না থাকতো, তাহলে মনিকে কে চিনত? মনির বিরুদ্ধে কে ষড়যন্ত্র করবে? মনির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বিপ্লব শরীফের মতো পরিচালক, যেটা তার চেয়ে অনেক বড়। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ডিএ টাইপের মতো একজন প্রযোজক এবং নায়ক। সে তো তাদের তুলনায় কিছু না। তাহলে এটা তো তার বিরুদ্ধে না, সে ষড়যন্ত্র করছে অঞ্জনার বিরুদ্ধে, টাকা আত্মসাৎ করছে। আমরা কি ধরে নিচ্ছি যে অঞ্জনা আপুর পালিত ছেলে মেরে ফেলেছে? এটা কিন্তু একদিক দিয়ে বলা যায় না যে মেরেছে, কিন্তু সরাসরি প্রমাণ নেই। কিন্তু পারিপার্শ্বিক সাক্ষী, তার আচরণ, তার অসুস্থতাকালীন তার কর্মতৎপরতা, মানুষের কাছে গোপন করা, তার ফেসবুক চালানো, তার 2,60,000 টাকার জায়গায় 8 লক্ষ টাকা চাওয়া থেকে কিন্তু ধরে নেওয়া অপ্রাসঙ্গিক হবে না, অযৌক্তিক হবে না। যে আমরা দেখেছি যে লাস্টে যখন প্রমাণ থেকে শুরু করে অনেকেই প্রমাণ দিবে, ওনার বোনজামে যেটা আছে উনি আসছে, কিন্তু ওনাকে কল দেওয়া হয়েছে, উনি লাস্ট প্রমাণগুলো দেওয়ার জন্য কী আছে এগুলো প্রমাণ দেওয়া হচ্ছে সাংবাদিক সম্মেলন করার জন্য, কিন্তু লাস্টে আমরা দেখেছি যে উনি আসে নাই, যেখানে সাংবাদিক সম্মেলনে সে আসে নাই। সেই জিনিসটা কোনোভাবে দেখছে এই জায়গা থেকে কি প্রমাণ করে যে মনি এখানে দোষী আছে?
এই যে তাকে শেষবেলা তাকে টেলিফোন করার পরও তাকে অসংখ্য বলা বড় শেষবার সে আসলো না, তাতে প্রমাণ হয় যে সে বুঝে ফেলেছে যে সে তার অপরাধ যে করেছে সেটা মানুষ ধরে ফেলেছে এবং তার একটা শাস্তি হবে। এর জন্য সে ইচ্ছাকৃতভাবে আসেনি, কেননা মনির এমন কোনো কাজ নেই যে সে এখানে আসতে পারবে না, মনির এমন কোনো ব্যস্ততা নেই যে সে এখানে আসতে পারবে না, মনির নিরাপত্তার কোনো অভাব নেই, সে আসতে পারবে না। তার অপরাধজনক মন, তার অপরাধ প্রবণতা তাকে এখানে নিরুৎসাহিত করছে, তাতে স্বাভাবিকভাবে পরোক্ষভাবে প্রমাণ করে যে সে অপরাধ। আমরা আরেকটা লাস্ট প্রশ্ন নিব। নায়ক মান্না ভাই মারা গেল ভুল চিকিৎসার কারণে, আমরা এখনও সুস্থ বিচার পাই নাই। সালমান শাহ মারা গেল, এইটারও ঠিকভাবে বিচারটা পাই নাই। আমরা কি ধরে নেব যে অঞ্জনা আপু মারা গেল, এইটার বিচারও পাবো না? না, এটার বিচার পাবেন, কারণ ওই সময় প্রযুক্তি এতটা মানে অ্যাক্টিভ ছিল না, ওই সময় বিচারকের সংখ্যা এত বেশি ছিল না, ওই সময় বিচারকের সংখ্যা এত বেশি ছিল না, ওই সময় যোগাযোগ, সামাজিক যোগাযোগ ব্যবস্থা মানে যোগাযোগ এই সিস্টেম ছিল না, এই প্ল্যাটফর্ম ছিল না। এখন প্ল্যাটফর্ম আছে, এখন মানুষে জানে যে জবাবদিহি করতে হবে শুধুমাত্র কোর্টের কাছে নয়, জবাবদিহি করতে হবে শুধুমাত্র থানার কাছে নয়, জবাবদিহি করতে হবে পাবলিকের কাছে, আপনাদের মাধ্যমে। তাই এখান থেকে পরিত্রাণ পাওয়ার সামান্যতম আমি কোনো সুযোগ দেখছি না তার জন্য। আরেকটি ইন্টারভিউ দেখেছি মনির, যে সে কান্না করতে, ওনার মার মৃত্যুর সময় যতই হোক, পালিত ছেলে হোক, কিন্তু ওনাকে কান্না দেখি না, কিন্তু একটা ইন্টারভিউতে যে সে কান্না করছে, সেটা কি আবেগ দেখাচ্ছে নাকি মানুষকে নাটক করছে? ওই যে মানুষ বলেছে যে তার চোখে পানি দেখিনি, সে তার কান্না দেখিনি, মানুষ সন্দেহ করবে তাকে, এর জন্য সে একটা অভিনয় করেছে। সে অভিনয়তে নেতা হিসেবে অভিনয় করার জন্য এসেছিল এই এফডিসিতে এবং এই অঞ্জনা আপুর কাছে, কিন্তু সে অভিনয় এখন করে যাচ্ছে বাস্তব জীবনে, এটা তার অভিনয়, কান্নার এটা অভিনয়। আসলে তার কান্না আসবে যখন শিল্পীরা কেঁদেছে, যে যখন শিল্পীরা কাঁদলো কখন, যখন দেখলো যে সে অঞ্জনা মারা গিয়েছে, কিন্তু তখন কিন্তু তার কান্না আসেনি, কান্না এসেছে 10-15-12 দিন পর। এটা থেকে সন্দেহ জিগুট। আরেকটা জিনিস আমরা তো যে দেখি যে অঞ্জনা আপুর সাথে কেমন বন্ডিং ছিল আপনার? অঞ্জনা আপু আমার সাথে খুবই সুন্দর সম্পর্ক ছিল এবং সবসময় আমাকে উনি মূল্যায়ন করতেন একজন সচিব হিসেবে, সরকারের সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তা হিসেবে, এবং আমার ব্যবহারটা নিয়ে তার খুব ভালো লাগতো, এবং আমি যে কোনো গরিমা করি না চাকরি বা অন্য কিছু, এটা তার ভালো লাগতো, এবং আমাকে বলতো যে তুমি এটা হাসি মন আছে, তুমি আমলাদের মতো শক্তভাবে থাকো না, এবং আমাদের মতো ডাট নিয়ে থাকো না, সাধারণ মানুষের সাথে খুব মিশো, এবং তুমি সেটে যে কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা নিতে চাও না। এর জন্য সে আমাকে ভালোবাসতো খুব, আমিও তাকে খুব শ্রদ্ধা করতাম, এবং আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো ছিল। এখন খারাপ লাগছে যে এত বড় মাপের একজন শিল্পীকে, এত বড় মাপের একজন মানুষকে, এত বড় হৃদয়ের একজন মানুষকে আমরা হারালাম কারো হত্যা করার মাধ্যমে। বুঝতে পেরেছি।